সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ব বাংলার নিয়মিত আয়োজন ডাক্তার বাড়ি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব গর্ভাবস্থায় ডায়াবেটিস এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন অধ্যাপক ডাক্তার সেহরিন ফারহাদ সিদ্দিকা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট গাইনি এন্ড অবস ডিপার্টমেন্ট, আনোয়ার খান মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ম্যাডাম, প্রথমে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ তানিয়া। ধন্যবাদ, আমি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? জি ম্যাডাম, অবশ্যই ভালো আছি এবং খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু বাংলাদেশ, ভারত, কানাডা এবং আমেরিকা থেকে প্রচারিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে প্রযোজনা করছেন সেই সুদূর আমেরিকা থেকে আহ প্রিয় ফারহানা হোসেন আপু। ম্যাডাম, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং এটি আসলে আমাদের বাংলাদেশি প্রবাসী সবাই দেখছেন। আমরা আশা করব এই টপিকটিও খুবই গুরুত্বপূর্ণ, সবার খুব কাজে আসবে। ম্যাডামের কাছে প্রথমে অবশ্যই। জানতে চাই, এই যে ম্যাডাম আজকে আমরা টপিকটা সিলেক্ট করেছি, আপনি সিলেক্ট করেছেন যে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি, এটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ, আমাদের জানা এত কেন দরকার? সেই সাথে ম্যাম আরো জানতে চাইবো যে এই কি কোনো রকম রয়েছে কিনা, প্রকোপ কতটা, মানে এই ছোটখাটো বিষয়গুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরতেন। ধন্যবাদ তানিয়া। আসলে প্রথম কথা হলো যে তুমি যে কথাটা বললে যে আজকে আমি বলেছি যে এটা আমার পছন্দের একটা টপিকস। ডেফিনেটলি পছন্দের টপিকস এই জন্য কারণ ডায়াবেটিস এন্ড প্রেগন্যান্সি এটা একটা এমন একটা ঘটনা যে এটা হলো কি যে আমাদের সবাই কেমন যেন একটা ভয়ঙ্কর একটা কিছু মনে করে যে প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, কি জানি হয়ে গেল, আমার কি হলো, আমার সন্তানের কি হলো। তবে এটা কিন্তু আসলে ভয়ের বিষয় যে যদি কারো জানা না থাকে, ডায়াগনোসিস যদি না হয় এবং চিকিৎসা যদি না হয়, তাহলে যে কোনো ধরনের কমপ্লিকেশন হতে পারে, রাইট ফ্রম ইনফার্টিলিটি, মানে একটা মায়ের তার ডায়াবেটিস আছে, ডায়াগনোসিস হলো না, সেক্ষেত্রে তার ইনফার্টিলিটি হতে পারে। আবার আর্লি প্রেগনেন্সিতে তার হয়তো ডায়াবেটিস কন্ট্রোল ছিল, সেই পর্যায়ে ডায়াবেটিস হয়েছে, সেক্ষেত্রে তার অ্যাবর্শন হয়ে যেতে পারে। অ্যাবর্শন যদি না হয়, তার সাবসিকুয়েন্টলি যে প্রেগনেন্সি রিলেটেড যত রকম কমপ্লিকেশন, এটা আমি সাবসিকুয়েন্টলি আসবো, সবকিছুই কিন্তু হতে পারে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি যদি হয়ে থাকে। সে কারণে আর যে কথাটা বললে যে এটা প্রকোপ কতটুকু, এটা আসলে বলা খুব মুশকিল। কারণ যদি বলা হয় যে আমাদের যে আমাদের গ্রামগঞ্জে যেখানে লোকজন খেটে খাওয়া মানুষ সারাক্ষণ কাজ করে, তাদের বেলায় কিন্তু দেখা যাচ্ছে এটা 10% বা তারও কম বললেও চলবে। আবার শহর ভিত্তিক লোক যারা কিনা যে একটু সেডেন্টারি ওয়ার্ক, যারা কম করছে, যাদের বডি ওয়েট একটু বেশি, তাদের দেখা যাচ্ছে কিন্তু ইভেন 20-30%ও কিন্তু আছে। সুতরাং এটা কিন্তু একেবারেই যে আমি বলবো 10% বা 20%, এটা একদম ডাইরেক্টলি বলা যাবে না। এটা ডিপেন্ড করছে আমি কোন গ্রুপ অফ পিপলের উপর আমি সেই এটা করেছি। এমনও হতে পারে যে যারা কিনা যেসব কাপলদেরকে আমরা দেখছি ইনফার্টিলিটি, তাদের দেখা যাবে 30% কেসে হয়তো ডায়াবেটিস তাদের রয়ে গেছে। সুতরাং আমাদের, যেহেতু আমি বললাম যে এটা প্রেগনেন্সি এবং প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনস গুলো একদম ডাইরেক্টলি হয়ে যাচ্ছে যে ব্লাড সুগারের জন্য, সে কারণে আমার কাছে মনেই হয়েছে যে এটা এমন একটা টপিকস, এটা সবাই আমার জানতে হবে। প্রেগনেন্সি হওয়ার পরেই যে জানবো তা নয়, প্রেগনেন্সি হওয়ার আগেই জানতে হবে, এবং আমার জানতে হবে আমার ব্লাড সুগারটা কতটুকু আছে, আমি কি প্রেগনেন্সি নিতে পারছি কিনা, অথবা আমার কোন পজিশনে আমি আছি যে প্রেগনেন্সিটা নিলে আমার পরে ডায়াবেটিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি হয়েও যায়, আমাকে তো কত তাড়াতাড়ি আমাকে ডায়াগনোসিস করতে হবে, পারবো আমরা, এবং ডায়াগনোসিস করার পরে আমরা কিভাবে এটা নিয়ন্ত্রণে রাখতে পারবো যাতে করে সুস্থ একটা প্রেগনেন্সি হতে পারে এবং সুস্থ গর্ভাবস্থায় একটা সুস্থ বাচ্চা হতে পারে, সেটাই আমরা জানবো। সুতরাং সেই জন্যই আমাদের ডায়াবেটিস এন্ড প্রেগনেন্সি আমি মনে করি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা কিনা আমরা সব অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, পর্যালোচনা করতে পারি, এবং আমরা সবাই জেনে নিতে পারি যে আমরা আসলে কোন পজিশনে আছি, তানিয়া। অনেক ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন এবং আপনি সবসময় খুব সুন্দর করেই বলেন। ম্যাডাম, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে এত সুন্দর একটি সময় উপযোগী টপিক সিলেক্ট করার জন্য, এবং আমরা তো আসলে আরো অনেক কথা বলবো। ম্যাডামের কাছে এখন জানতে চাইবো ম্যাডাম, আমরা দেখি দুইটা গ্রুপ যখন এই প্রেগনেন্সির ব্যাপারটা আসে। একটা গ্রুপ যারা কিনা আগে থেকেই ডায়াবেটিসে ভুগছিলেন, তিনি প্রেগনেন্ট হতে যাচ্ছেন, একদম। কি করবেন? হ্যাঁ। আরেকজন ম্যাডাম দেখলাম যে প্রেগনেন্ট হয়ে গেল, তার ডায়াবেটিস হলো। ম্যাডাম, এই দুই গ্রুপকে আপনি কিভাবে ইভালুয়েট করবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সহজ করে? ধন্যবাদ তানিয়া। আসলে খুব মজার বিষয়টা, যেটা আমি আগেও বলছিলাম যে একটা ডায়াবেটিস অ্যাকচুয়ালি একটা গ্রুপ যারা এখন প্রেগনেন্সি নেবে এবং তারা এখনো জানেনি যে তারা ডায়াবেটিস। তাহলে আমি যেটা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং, তাহলে আমাদের যে আমরা যখন একটা প্রেগনেন্সি আমি চিন্তা করছি, আমার মননে যখন আসলো, আমি যখন একটা কাপল যখন ড্রিম করলো, স্বপ্ন দেখলো যে আমি একটা মা হতে চাই বা আমরা একটা এখন প্যারেন্ট হতে চাইবো, তখন প্রথমে কিন্তু ব্লাড সুগারটা জেনে নেবো আমি।
তাহলে ব্লাড সুগারটা যদি একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যেরকম আমি যদি মনে করি ফাস্টিং ব্লাড সুগারটা 5 বা 6-এর মধ্যে থাকবে, এবং খাওয়ার পরে এটা 7-এর নিচে থাকবে, তাহলে আমাদের বলা হয়। আরেকটা জিনিস আছে হিমোগ্লোবিন A1C। এটা হচ্ছে কি 3 মাসের যে ব্লাড সুগারের যেটা গড়, এটাকে বলা হয় হিমোগ্লোবিন A1C, এবং সেটা যদি 6-এর নিচে থাকে, তাহলে সেই মানুষটা তখন প্রেগনেন্সি নিতে পারে। এটা হলো প্রথম কথা। এরপরে তাই না, যে কথাটা বললে যে একটা গ্রুপ হলো প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, আর একটি হলো জেস্টেশনাল ডায়াবেটিস, তার মানে ডায়াবেটিসটা প্রথমটা ডায়াগনোসিস হয়েছে প্রেগনেন্সিতে। তাহলে এইটা বোঝার কিভাবে উপায়? প্রথম হলো যে আমাদের যে কোনো মা যখন প্রেগনেন্সি হবে, শুরুতেই কিন্তু আমরা একটু ব্লাড সুগারটা করি। এটা একদম নিয়ম যে করতেই হবে, 5টা ইনভেস্টিগেশন। তার মধ্যে হিমোগ্লোবিন করি, ব্লাড সুগার করি, ব্লাড গ্রুপিং করি, ভিডিআরএল এন্ড এসবিসিজি, আমরা সবার জন্য বলি। এইটার একটাই কারণ যে আমরা শুরুতেই জেনে নিতে পারি, যদি একটা মা এরকম আসলো যে প্রথম 8 সপ্তাহের মধ্যে প্রেগনেন্সি, এন্টিনেটাল চেক আপে, তারপরে বুকিং এক্সামিনেশন, মানে প্রথম যে পরীক্ষাটা করলো, তখন সে দেখলো যে তার ব্লাড সুগারটা 7-এর বেশি, 8, 9, 10। তাহলে এখন কিন্তু তার প্রথম প্রেগনেন্সির সময়, এই সময়টা কিন্তু ব্লাড সুগার কোনো মতেই বাড়ার কথা ছিল না। এই যে ব্লাড সুগারটা বেশি, এটাকে আমরা বলবো প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস। আর অন্য একটা মানুষ যার কিনা আগে আমরা যদি দেখি যে ব্লাড সুগারটা নর্মাল ছিল, সাবসিকুয়েন্টলি প্রেগনেন্সির সাথে সাথে দেখলাম যে প্রেগনেন্সির সাথে ব্লাড সুগারটা বেড়ে গেল। এখন প্রশ্ন আসতেই পারে যে প্রেগনেন্সির সাথে কেন ব্লাড সুগার বেড়ে যাবে? এটা একটাই কারণ, যে প্রেগনেন্সিতে কিছু কিছু হরমোন রিলিজ করে, যেটা আমরা ফুলটা বলি, যে ফুল থেকে কিছু কিছু হরমোন রিলিজ হয়। এই হরমোনের কাজ হলো যে ব্লাড সুগার তৈরি করা। এই ব্লাড সুগার দিয়ে কিন্তু বাচ্চাটাকে কিন্তু মেনটেন করে যাবে একটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। এখন এই যে ব্লাড সুগারটা, এই হরমোন গুলা যখন আসলো প্রেগনেন্সিতে, তখন যার কিনা অ্যাকচুয়ালি সে হলো, আমরা বলি যে যেটা ওজিটিটি, তার মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তার মানে কি, এইটা না একটা থ্রেট, মানে এই থ্রেটটা মানে কি, ব্লাড সুগারটা খাইয়ে দিলাম, এখন খাওয়ার পরে তুমি কেমন আছো সেটা আমরা দেখলাম। যদি দেখি যে এটা খাওয়ার পরে আমি ভালোই রকম এটাকে ম্যানেজ করতে পারছি, তার মানে ব্লাড সুগারটা নর্মাল থাকছে, তার মানে আমি নর্মাল একটা প্রেগন্যান্সি। আর আরেকটা হলো, আমি একটা 75 গ্রাম গ্লুকোজের একটা প্যাকেট শরবতের মতো খাইয়ে দিলাম, খাওয়ার পরে দেখা গেল যে আমার আফটার গ্লুকোজ আমার ব্লাড সুগারটা 10, 11, 12, 13, 14 এরকম হয়ে গেছে। তার মানে হলো আমার শরীর কিন্তু এটা টলারেট করতে পারছে না, ম্যানেজ করতে পারছে না। এই যে ডায়াবেটিসটা ফার্স্ট আসলো, এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। তাহলে একটা হলো ডায়াবেটিসটা আগে ছিল, আর একটা হলো ডায়াবেটিসটা পরে এসছে। এখন প্রসঙ্গত একটা কথা আসতেই পারে যে ডায়াগনোসিস যেটা বলা হয় যে প্রথম প্রেগনেন্সিতে যখন আসতো, এটি হলো জেস্টেশনাল ডায়াবেটিস। তাহলে আমি কি করে বুঝবো যে এটা কি আসলেই প্রিভিয়াস ডায়াবেটিস ছিল নাকি প্রেগনেন্সির জন্যই প্রথম আসছে? ওইটার জন্য যেটা করব আমরা, প্রথম 3 মাসের মধ্যে হিমোগ্লোবিন A1C করছি। যদি দেখা যায় এটা 6-এর বেশি, তার মানে 3 মাসের আগের থেকে তার কিন্তু ডায়াবেটিসটা ছিল। তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো যে এসেনশিয়াল ডায়াবেটিস, তার মানে সে আগের থেকে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস। তো দুইটার মধ্যে হিসাবটা হচ্ছে এরকম, যে যদি প্রেগনেন্সির পরে ডায়াবেটিস হয়, তাহলে ওর সমস্যাটা এরকম হয় যে প্রেগনেন্সির সাথে তার অনেক কিছু হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাচ্চার যে গঠনগত ত্রুটি হওয়ার চান্সেস কম থাকে। আর যদি এরকম হয় যে একটা মানুষ, যে কিনা একটা মা যার কিনা প্রিভিয়াসলি ডায়াবেটিস ছিল, তার মানে তার কিন্তু যে যে ইয়েতে মানে ভূমির মধ্যে বাচ্চাটা জন্ম হবে, সেই ভূমিটা কিন্তু আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই। সেক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাটার আবার গঠনগত সমস্যা হতে পারে। সে কারণে আমাকে অবশ্যই আগে জানতে হবে যে আমি ডায়াবেটিস নাই, এবং আমার ডায়াবেটিস হওয়ারও প্রকোপ নাই। সেই পর্যায়ে জেনেই কিন্তু প্রেগনেন্সিটা নিতে হবে। ম্যাডাম, অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন। ম্যাডামের কাছে এখন যেটা জানতে চাইবো যে ম্যাডাম, আমরা তো অলরেডি জেনে গেলাম যে দুইটা গ্রুপ এখানে রয়েছে। তো হুম। এমন কি কোনো বিষয় কিংবা রিস্ক ফ্যাক্টর রয়েছে কিনা, যে আমি হয়তো ভাবতে পারি তাহলে আমার হয়তো বা আরো সচেতন হতে হবে, আমার হয়তো বা প্রেগনেন্সি হলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি? একদম তাই, অবশ্যই। এটার আমাদের পরের প্রশ্নটাই আমরা সব মায়েদেরকে যে প্রশ্নগুলো করি, যেরকম একটা মা যে কিনা তার বয়সটা হচ্ছে 40 ঊর্ধ্ব বা 35 ঊর্ধ্ব, তার ওজনটা 60 কেজির বেশি, ওই মাটা এরকম হয়েছে যে তার আগের প্রেগনেন্সিতে অ্যাবর্শন হয়েছে, বা তার 2টা 3টা সন্তান নষ্ট হয়েছে, বা পেটে মানে তার কি বলা হয়, ইন্টারইউটারাইন লাইফে তার প্রেগনেন্সি যেটাকে বলা হয় গর্ভজাত অবস্থায় মারা গেছে, বাচ্চা মারা গেছে, এরকম যদি হয়, সে যদি এরকম থাকে যে বললো যে আমার আগের বাচ্চাটা হয়েছিল অনেক বড়, 5 কেজি 4.5 কেজি বাচ্চা হয়েছে, এরকমও হতে পারে। আবার এমনও হয় যে সে বলবে যে আমি নিজেই যখন জন্ম হয়েছিল আমার মা বলেছে আমার কিন্তু মায়ের তখন ডায়াবেটিস হয়ে গেছিল। এটি হলো একটা গ্রুপ। আবার এছাড়াও আরেকটা গ্রুপ থাকছে যাদের কিনা
মা বাবা বা তাদের ফার্স্ট জেনারেশন তাদের ডায়াবেটিস আছে, তাদেরও যদি হয় সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস প্রেগনেন্সি হওয়ার চান্সেস বেশি থাকবে। এছাড়াও প্রেজেন্ট প্রেগনেন্সি যদি এরকম হয়, কোনো মা যদি এরকম আসে বলে যে টুইন প্রেগন্যান্সি, তাদের ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকবে। যদি আমরা এরকম কোনো মা দেখি সে কোনো কমপ্লেনই করেনি কিন্তু বলছে বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, পেটে পানি চলে আসে, তার মানে যেটাকে আমরা বলি যে পলিহাইড্রামিয়াস, তাদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। তাহলে এই গ্রুপ অফ পিপল তাদেরকে কিন্তু আমরা অনেক আগেই ডায়াগনোসিস করে ফেলি এবং সেই হিসাবে আমরা তার চিকিৎসাটা শুরু করে দিই যাতে করে প্রেগনেন্সিটা ভালো যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি আগেও বলেছি, আবারও বলছি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সুলতানা নিগার, গুল আফরোজ আহমেদ, মেহেদি হাসান, গুল আফরোজ আহমেদ আবারও আছেন, সাবরিনা ভুইয়া, অনেকেই ম্যাডাম আপনাকে অনেক অভিনন্দন, শুভকামনা জানাচ্ছি, এবং আরো বেশি বলছেন যে এত সুন্দর একটি টপিক আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলছেন। সবাই ধন্যবাদ জানাচ্ছেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, এবং আশা করি আমরা আরো সুন্দর আলোচনা আজকে করতে পারবো। ম্যাডাম, আপনার কাছে এখন অবশ্যই। যেটা জানতে চাইবো, আমরা তো বুঝে গেলাম যে এই মায়েদের আসলে ডায়াবেটিস হওয়ার কিংবা জিডিএম হওয়ার চান্সটা অনেকটাই বেশি। তো ম্যাডাম, যখন এই সেটাই। মায়েরা একটা প্রেগনেন্সি নিয়ে আসে, আপনি ম্যাডাম প্রি কনসেপশনাল কাউন্সিলিং এর কথা কিন্তু খুব সুন্দর করে বলেছেন একদম। আমাদেরকে। জি। অনেক হুম, হুম। সময় দেখা যায় যে আমাদের কাছে চলেই এসেছে, তখন ম্যাডাম ওদেরকে কিভাবে ম্যানেজ করেন? আচ্ছা তানিয়া, প্রথম আসলে চলে এসছে, আমরা দুই ভাগে ভাগ করে ফেলি না, যে একটা প্রেগনেন্সি আমরা সাধারণত জানি যে কথাটা হয়তো রোগীরা প্রায়শই করে যে যেরকম আমরা ডায়াবেটিসের কথা শুনেছি, তো কোন সময়টাতে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে। তো এটার জবাবটা এরকম, 24 থেকে 28 সপ্তাহ যখন চলে যায়, বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে, ওই সময় কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রকোপটা বেড়ে যায়। তাই জন্য যারা কিনা হাই রিস্ক গ্রুপ না হয়ে যারা এভারেজ গ্রুপও থাকে, আমরা কিন্তু 28 সপ্তাহ সময় কিন্তু একটা ওজিজিটি করে থাকি। আর কেউ যদি বলে যে না আমার আগের বাচ্চা পেটে মারা গিয়েছিল, অথবা আমার আগের প্রেগনেন্সিতে প্রথমে ডায়াবেটিস চলে এসেছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা 28 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করি না। আমরা শুরুতেই কিন্তু ডায়াবেটিস টেস্ট, তার মানে যে গ্লুকোজ টলারেন্স টেস্ট যেটাকে বলে, সেটা দিয়ে থাকি। এখন আমরা ধরে নিচ্ছি যে একটা মা, সে কিনা 28 সপ্তাহে তার ডায়াবেটিস ধরা পড়লো, আবার আরেকটা মা যার কিনা 12 সপ্তাহে তার ডায়াবেটিসটা ধরা পড়লো। তো যার কিনা 12 সপ্তাহে ডায়াবেটিসটা ধরা পড়লো, তো আমরা ধরেই নিব যে তার অনেক দূর যাত্রা তাকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা শুরুতেই যেটা বলি যে ডায়েট কন্ট্রোল। ডায়েট কন্ট্রোল মানে হচ্ছে তার খাবারটা নিয়ন্ত্রিত খাবার। অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা করি যে আমরা মনে করি ডায়েট কন্ট্রোল মানে আমরা একেবারেই খাবো না। এখন যেটা হাই ডায়াবেটিস যার, তারও যদি না খেয়ে থাকলে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হবে, তো এটা কিন্তু নিয়ন্ত্রণ বলা হবে না। নিয়ন্ত্রিত বলতে যে একটা প্রেগনেন্সিতে আমরা জানি যে 2000 থেকে 2200 কিলো ক্যালোরি লাগবে, এবং এই যে খাবারটা আমরা পুরোপুরি ভাগ করে দিই 6টা বেলায়, তার মানে হচ্ছে সকালে নাস্তা খাবে, তারপরে দুপুরবেলা খাবার খাবে যেটাকে আমরা লাঞ্চ বলি, এবং রাত্রিবেলা ডিনার খাবে। এছাড়াও 10টা থেকে 11টার সময় একটা নাস্তা খাবে, 4টা থেকে 5টার সময় একটা নাস্তা, এবং শোয়ার সময়, কারণ কি যেমন কেউ যদি ডিনার করে রাত্রিবেলা 8টার সময় আর ব্রেকফাস্ট করে সকালে 8টায়, তাহলে সুদূর 12 ঘন্টা কিন্তু সে না খেয়ে থাকলো। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যাবে। সে কারণে রাত্রিবেলা ঘুমানোর আগে তাকে একটা লাইট মিল নিতে হবে। তাহলে এই 6 ভাগে ভাগ করে দিচ্ছি আমরা পুরো খাবারটাকে। এবং আমরা যেটাকে বলে হয় এটা এমএনটি, যার মানে হলো মেডিকেল নিউট্রিশন থেরাপি, আমরা দিলাম। আর আমরা বলছি যে দুবেলা করে অন্তত অথবা 3 বেলা খাবার পরে 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করবেন। তাহলে হাঁটাহাঁটি করলে হয় কি যে খাবারটা কিন্তু হজম হয়ে গেল। তাহলে আমরা হাঁটাহাঁটি করলো এবং খাওয়াটা নিয়ন্ত্রিত খেলো, মিষ্টি খাবার খাবে না। খাওয়াটা এরকমই হবে যে লো কার্বোহাইড্রেট, তার মানে হচ্ছে যে মিষ্টি খাবার খাবে না। যেরকম আমি হয়তো ভাত কম খাচ্ছি, আমি হয়তো রুটি কম খাচ্ছি, কিন্তু আমি একটা ফ্রুট জুস খেয়ে ফেলছি, ফ্রুট জুস কিন্তু ডাইরেক্টলি ব্লাড সুগারটা চলে যাচ্ছে, এটা কিন্তু হবে না। আমি একটু কোক ফান্টা খেলাম, তাহলে কিন্তু হবে না। আমি খাওয়ার পরে যেটা করছি যে একটু ডেজার্ট খাচ্ছি, এটাতে কিন্তু ডাইরেক্ট ব্লাড সুগারটা অনেক বেড়ে যাবে। তো বলা হয় যে এটা ডাইরেক্ট ব্লাড সুগার না বাড়িয়ে বরং কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেরকম আমরা যদি মনে করি রুটি বা চালের যেটা গম আটার তৈরি কোনো খাবার যদি হয়, সেটা খেলে কিন্তু হুট করে ব্লাড সুগারটা বেড়ে যাবে না। এটা আমাদের বুঝিয়ে নিতে হবে যে কোন খাবারটা খাওয়া যাবে এবং কোন খাবারটা খাওয়া যাবে না। আচ্ছা, এই খাবারটা আমরা খেলাম, খাওয়ার পরে আচ্ছা আরেকটা বিষয় প্রশ্ন আসলো যে আমরা একটা ওষুধের কথা বলি যে কেউ একটা ওবেস পেশেন্ট আছে, স্পেশালি যারা কিনা পলিসিস্টিক ওভারি, যারা কিনা পলিসিস্টিক ওভারি ওদের কিন্তু ডায়াবেটিস প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি বেড়ে যায়। তারা কিন্তু আরেকটা ওষুধ খেতে পারেন, সেটাকে আমরা বলি মেটফর্মিন। হয়তো আমি জানি তা নিয়ে একটু পরে এই প্রশ্নটা করতো, আমি একটু আগিয়ে জবাবটা দিলাম। সেটা হলো মেটফর্মিনটাও কিন্তু অনেকটা প্রিভেন্টিভ হিসেবে। তাহলে কি হলো যে তার আলটিমেটলি গ্লুকোজ টলারেন্সটা ঠিক মতন থাকলো, তার ইনসুলিন ঠিক মতো, এটা হিসাবটা হলো এই, আমি যখন খাবো আমার শরীর থেকে কিন্তু একটা হরমোন রিলিজ হয়, এটার নাম হলো ইনসুলিন।
এবং ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে ফেলবে, মানে এটাকে আমার বডির মধ্যে মেটাবলিজম করে শরীরে শক্তি সম্পদ করলো। আচ্ছা, কোনো কারণে যদি আমাদের এই ইনসুলিন তৈরি যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসটা হয়ে গেল। তাহলে এই ইনসুলিন যে সিক্রেশনটা নিয়ন্ত্রণ করে কিন্তু মেটফর্মিন, তার সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেয়। এটা কিন্তু আমরা খাওয়াতে পারি যে পেশেন্ট গুলো হাই রিস্ক আছে শুরু থেকেই। এরপরও যদি আমরা দেখি যে না, তারপরেও ব্লাড সুগার কন্ট্রোলে থাকছে না, আমরা বুঝবো কি করে যে তার খাওয়ার আগে ব্লাড সুগারটা 6-এর বেশি হয়ে গেছে, খাওয়ার পরে ব্লাড সুগারটা 7-এর বেশি হয়ে গেছে? তখন আমরা বুঝলাম যে না, এখন আর নিয়ন্ত্রণে নেই, আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণের জন্য একদম ডাইরেক্ট আমাদের যে কথাটা বলতে হবে ইনসুলিন, এবং এই কথাটা বললে রোগীরা, আমাদের মায়েরা অনেক সময় কষ্ট পান যে ম্যাডাম আমাকে ইনসুলিন দিয়ে দিলেন। আসলে ইনসুলিনটা কিন্তু এখানে আপনাকে একেবারেই আপনার সন্তানের জন্য অত্যন্ত জরুরি। কারণ ব্লাড সুগার যদি কন্ট্রোল না থাকে, কোনো মতেই সুস্থ বাচ্চা কিন্তু জন্ম হবে না, বা প্রেগনেন্সি কিন্তু আমি একদম টার্ম পর্যন্ত নিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে প্রেগনেন্সিটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত রাখার জন্য ব্লাড সুগার যে নিয়ন্ত্রণ করার একটাই উপায়, সেটা হলো ইনসুলিন। এবং সেটা হলো আমাদের থার্ড স্টেপ। তার মানে প্রথমে ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, না হলে মেটফর্মিন, তাতেও যদি না হয় তাহলে ডাইরেক্টলি আমরা ইনসুলিন দিয়ে দিচ্ছি। ম্যাডাম অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আপনি আমাদের বুঝিয়ে বললেন। এবং ম্যাডাম কথার ফাঁকে বারবার একটা কথাই এসেছে যে ব্লাড সুগারটা কিন্তু কন্ট্রোলে রাখতেই হবে, যেটা খুব ভালো একদমই মতো তাই। বুঝতে পেরেছি আমরা। ম্যাডাম কেন আমরা বলছি যে ব্লাড সুগারটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, এই বিষয়টি ম্যাডাম যদি একটু তুলে ধরতেন। ওই যে যে কথাটা আসলো যে ব্লাড সুগার কন্ট্রোল না থাকলে কি হতে পারে, আপনার শুরু ধরে নিচ্ছি যে একদম প্রথমে যে কথাটা আসলো না, যে ব্লাড সুগারটা আমাদের প্রথম ডায়াগনোসিস হয়েছে একদম আর্লি প্রেগন্যান্সিতে। আমরা এখনো জানি না সেটা কি জেস্টেশনাল ডায়াবেটিস নাকি আসলেই ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি। তো সেক্ষেত্রে আমাদের যদি 12 সপ্তাহের আগে যদি তার কারো ব্লাড সুগারটা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গঠনগত ত্রুটি হতে পারে। যেরকম আমরা বলি যে অনেক সময় এনএনকেফালি, তার মানে মাথাটাই তৈরি হয়নি। হার্ট ডিজিজ, আমরা অনেক সময় এরকমও দেখি যে অনেক পেশেন্টের যাদের বাচ্চাদের হার্ট ডিজিজ ছিল, কিডনি ডিজিজ ছিল, বা খাদ্যনালীর ডিজিজ ছিল, কিন্তু দেখা গেল পরে যে মাটা আসলে ডায়াবেটিস ছিল। তাহলে প্রথম 12 সপ্তাহের মধ্যে ডায়াবেটিসটা অত্যন্ত নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে হবে, এবং সেক্ষেত্রেই কিন্তু বাচ্চা একটা সুস্থ বাচ্চা হতে পারে, সেটা আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, এরপরে যেটা হলো যে 12 সপ্তাহের পরবর্তীতে কি হতে পারে, যে বললাম যে বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। কারণ এই যে ব্লাড সুগারটা কিন্তু ঢুকে যাচ্ছে বাচ্চার কাছে, বাচ্চার শরীরেও কিন্তু ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে, তখন ওইখান থেকে ইনসুলিন, বাচ্চার ইনসুলিন তৈরি হয়। সেই ইনসুলিন করে অনেক ফ্যাট তৈরি করে ফেলে তার গায়ের মধ্যে, তার শরীরের মধ্যে, তার ঘাড়ের মধ্যে, এবং অনেক হেভি একটা হেলদি বাচ্চা হয়, যেটাকে আমরা বলি ম্যাক্রোসোমিয়া। তো এটা একটা সমস্যা, যে অনেক হেভি বাচ্চা কিন্তু আসলে ভালো নয়। এটা জন্মগত সমস্যা হতে পারে, আবার জন্মের পরেও সমস্যা হতে পারে। এছাড়া যেটা হয় যে আমরা তারপরে দেখতে পাই যে পেটে অনেক পানি চলে আসে, যেটাকে আমরা বলি পলিহাইড্রামনিয়াস। এটা একটা হতে পারে। এরপরে যেটা হয়, যেটা আরো মারাত্মক, যেটা হলো তার আবার মায়ের আবার প্রেশার ডেভেলপ করে যায়, যেটা বলে প্রি এক্লাম্পসিয়া অথবা এক্লাম্পসিয়া হয়ে যেতে পারে। সেটা হলো একরকম। আবার আরেকটা যেটা হয়, যে ব্লাড সুগারটা যখন বাড়বে এর সাথে ফুলটা অনেক বড় হয়ে যায়, সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, ফুলটা একদম নিচে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেল, এটাও একটু হতে পারে। ফাইনালি যখন একদম থার্ড ট্রাইমেস্টারে, তার মানে হচ্ছে 28 সপ্তাহের পরে যখন হয়ে গেল, তখন বাচ্চাটা যেটা হয় যে ইনটেরন, যেটা হয় যে একটা তো অনেক বড় বাচ্চা হয়ে গেল, এটা একটা সমস্যা হয়। আর এছাড়া যেটা হয় ফিটাল ডিস্ট্রেস বলি, তার মানে বাচ্চাটার শ্বাসকষ্ট হয়, তার মানে কি তার ফুলটা দিয়ে রক্ত সঞ্চালন ঠিক মতো হচ্ছে না। সেই জন্য যেটা হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, এমনকি বাচ্চাটা কিন্তু পেটে মারাও যেতে পারে। তো এটা কিন্তু একটা ভয়াবহ সমস্যা, এবং সেটার জন্য আমরা খুবই ভয় পাই যখন দেখা যাচ্ছে যে থার্ড ট্রাইমেস্টারে যখন আনকন্ট্রোল ব্লাড সুগার। আমরা মায়েদেরকে বলি এখন আর বাসায় থাকা নয়, এখন অবশ্যই হাসপাতালে থাকতে হবে, কারণ আপনার নিয়ন্ত্রণটা যেভাবে করতে হবে সেটা কিন্তু হাসপাতালে ডাক্তার ঠিক মতো করে না দিলে এটা আপনার জন্য ভয়াবহ ক্ষতি হতে পারে। আচ্ছা, এরপরে যেটা হয় যে ডেলিভারি যখন হবে অনেক বড় বাচ্চা, তাহলে দেখা যাচ্ছে তাদের প্রোলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, তারপরে তাদের ভেজিনাল ডেলিভারি হওয়ার চান্স কমে যায়, সিজারিয়ান সেকশনের রেট বেড়ে যায়। একটা যেটা আমাদের দুর্নাম হয়ে যায় যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো পেট কেটে দিচ্ছে, আসলে পেট কাটতে হচ্ছে বিকজ অফ দা এই কমপ্লিকেশন, যে তার পানি বেড়ে যাচ্ছে, বাচ্চা বড় হয়ে গেল, তারপরে হলো যে বাচ্চার পজিশনটা ভুল আছে, ফুলটা নিচে আছে, এই কারণে কিন্তু তার সিজারিয়ান সেকশনের রেটটা কিন্তু বেড়ে যায়। এরপরে বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল, ওই ডায়াবেটিস এন্ড প্রেগনেন্সির বাচ্চাদের সাথে সাথে যেটা হয়, তার ব্লাড সুগারটা একদম ফল করে যায়। হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাচ্চা নীল হয়ে গেল, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, এবং তখন কিন্তু নিউনাটাল ডেথ হয়ে যাওয়ার খুব একটা চান্স থাকে। অথবা ওই বাচ্চা দেখা যাচ্ছে যে নিউনাটাল আইসিইউতে রাখতে হয়, তাদের ব্লাড সুগারটা খুব ভালো করে পর্যালোচনা করতে হয়, তাই সেই জিনিসটা কিন্তু অনেক বেড়ে যায়। তার মানে কি,
একেবারে জন্ম থেকে শুরু করে একেবারে ডেলিভারি পরে এবং তারপর পর্যন্ত বাচ্চাটা যে কোনো রকম সমস্যা কিন্তু ভুগতে পারে যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে। আমি উল্টোটা বলি, যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাহলে কি হতে পারে? একেবারে স্বাভাবিক একটা প্রেগনেন্সি, নর্মাল একটা প্রেগনেন্সির যে আউটকাম, একটা ফুললি যদি একটা ব্লাড সুগার নিয়ন্ত্রিত যে এটা প্রেগনেন্সিটা, এটার কিন্তু আউটকামটা একেবারে একরকম হবে। সুতরাং এই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা সব মায়েদেরকে এইটুকুই বলবো, আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ সবার আগে, ডায়াগনোসিস সবার আগে করতে হবে। ডায়াগনোসিস যখন আপনি করলেন, নিয়ন্ত্রণটা খুব ভালো করতে হবে এবং আপনাকে জানতে হবে কখন ডেলিভারি করবেন, কোন সময় কোন জায়গাটা, এটা ঠিক করতে হবে। তাহলে কিন্তু আপনি একটা সুস্থ বাচ্চা নিয়ে ঘরে যাবেন, এটি আমাদের প্রত্যাশা। ম্যাডাম অনেক সুন্দর বলেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, যে ডায়াবেটিস যার আছে তার যদি ব্লাড সুগার কন্ট্রোল থাকে এবং যিনি ডায়াবেটিস নেই একই কিন্তু তার আউটকামটা হবে। একই রকম তার মানে আউটকাম, এক্সাক্টলি। অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। একদমই তাই। আমাদের সাথে অনেক দর্শকরা কোয়েশ্চেন করছেন, আমি প্রশ্নগুলো নিচ্ছি। ওকে। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, জানতে চেয়েছেন, ম্যাডাম আমার বয়স 35, আমার ডায়াবেটিস আছে, আমি বাচ্চা নিতে চাই, আমি কিভাবে বাচ্চা নিব যদি একটু বলতেন। বাচ্চা নিলে কোনো সমস্যা হবে কিনা সেটা তিনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ মা। আমি প্রথমে জানতে চাচ্ছি যে আগে কোনো সন্তান আছে কিনা, সেটা একটা জানার বিষয়ে। উনি আর করেননি, 35 বছর মনে হয় নেই ম্যাডাম। আহ, আচ্ছা, 35 বছর মানে হলো হয়তো উনি শুনে ফেলেছেন যে এটা একটা ঝুঁকিপূর্ণ বয়স। ঝুঁকিপূর্ণ এই সেন্সে যে ওনার ডায়াবেটিস প্রেগনেন্সি হতে পারে, তো ওনার তো অলরেডি ডায়াবেটিস হয়েই গেছে। তো ওনার জন্য আমার যে কথাটা বলার থাকবে, প্রথম কথা হলো যে ডায়াবেটিসটা আপনাকে, যে কথাটা আমি আগেও বলেছি, খুব নিয়ন্ত্রণে আনার পরেও আরো 1 থেকে 2 মাস পরে আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করবেন। এটা হলো প্রথম কথা। তার মানে আপনার ফাস্টিং ব্লাড সুগারটা 5-এর নিচে, খাওয়ার পরে 7-এর নিচে, এবং হিমোগ্লোবিন A1C 6-এর নিচে। 5, 6, 7, এই তিনটা আমরা অঙ্ক আজকে শিখে নিলাম। তারপরে আরেকটা কথা থাকছে যে আপনার যাতে কোনো রকমই বিকলাঙ্গ বাচ্চা না হয়, সেই জন্য আপনার কাছে আরেকটা জিনিস কিন্তু বলার আছে, সেটা হলো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড একটা ট্যাবলেট পাওয়া যায় যেটা কিনা একেবারেই সস্তা, ছোট্ট একটা বড়ি। আপনি এই বড়িটা যদি নিয়মিত একটা করে খান, তাহলে কিন্তু আপনার বিকলাঙ্গ বাচ্চা হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে যারা ডায়াবেটিক মা, তাদের অবশ্যই একটা ব্লাড সুগারটা কন্ট্রোল থাকতে হবে এবং ফলিক অ্যাসিড। এবং আজকাল এটাও বলা হয় যে যদি মেটফরমিন এন্ড ফলিক অ্যাসিড দুইটাই মিলায় যদি খাওয়া হয়, তাহলে দেখা যায় তার আউটকাম আরো বেশি। তো যখন আপনি দেখলেন যে আপনার ব্লাড সুগারটা একেবারে নিয়ন্ত্রিত এবং আপনি ফলিক অ্যাসিড 2 মাস খেয়ে ফেলেছেন, এরপর থেকে অবশ্যই আপনি ডায়াবেটিস প্রেগনেন্সির জন্য ট্রাই করবেন। কিন্তু আপনার জন্য বলার একটাই বিষয় থাকলো যে আপনার ডায়াবেটিস প্রেগনেন্সি যখন আসলো, শুরু থেকেই আপনার ব্লাড সুগারটা খুব নিয়ন্ত্রণে রাখতে হবে। যেরকম আপনি হয়তো, আমি জানি না এখনো যে আপনি কোনো ওষুধ নিচ্ছেন কিনা, যদি এমন হয় যে আপনি ওষুধ নেন নাই, আপনার প্রেগনেন্সির পরে কিন্তু আমি যে কথাটা বললাম যে হরমোন গুলোর জন্য কিন্তু ব্লাড সুগারটা আনকন্ট্রোল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে গিয়ে ব্লাড সুগারটা কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, ডায়েট কন্ট্রোল করে। না হলে আপনাকে প্রয়োজনে ইনসুলিন নিতে হবে। এটা হলো, এটা ভয়ের কোনো বিষয় নাই। আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকতে হবে, এটাই হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার, 3 নাম্বার, যতবার বলবেন আমি একটা কথা বলবো যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। এই, আর ইনশাল্লাহ আপনি অবশ্যই প্রেগনেন্সি নেবেন এবং আমি মনে করি আপনার একটা সুস্থ বাচ্চা হবে এবং হচ্ছে, সবার এরকম খবরই আপনি জানবেন অবশ্যই। এবং আপনি সুস্থ থাকুন, আমি দোয়া করছি। অনেক ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন, রুমানা, জানতে চেয়েছেন, ম্যাডাম আমার বয়স 32 বছর, আমি পিসিও তে ভুগছি এবং বাচ্চার জন্য ট্রাই করছি, আমাকে মেটফর্মিন খেতে দেয়া হয়েছে, এর এর মাঝে যদি আমি কনসিভ করে যাই, আমি কি মেটফর্মিন খাবো কিনা, আমাকে যদি একটু উপদেশ দিতেন। ধন্যবাদ দর্শক এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য। প্রথম কথা হলো পলিসিস্টিক ওভারি, আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং মেটফর্মিন খাচ্ছেন, তারা অবশ্যই খেয়ে যাবেন। এবং প্রেগনেন্সি যখন হবে, আপনি জেনে নিন যে প্রথম 3 মাস আপনাকে ওই মেটফর্মিনটা কন্টিনিউ করতে হবে। এবং আপনি যদি জানতে চান যে এটাতে কোনো বাচ্চার সমস্যা হবে কিনা, আমি জবাবটা দিচ্ছি, এটার কোনো সমস্যা হবে না। আমাদের দেশে না, পুরো বিশ্ব এটা নিয়ে অনেক রকম গবেষণা করেছে এবং গবেষণা করে এটি দেখা গেছে যে আসলে এটাতে কোনো সমস্যা হয় না। আপনি অবশ্যই আপনি কন্টিনিউ করে যাবেন। যেহেতু আপনার পেসিও মানে পলিসিস্টিক ওভারি আছে এবং মেটফর্মিন খাচ্ছেন, আপনি শুরুতেই প্রেগনেন্সি যখন হবে, আমি আশা করছি অচিরে ইনশাল্লাহ আপনার প্রেগনেন্সি হবে, তখন কিন্তু আপনাকে ডায়াবেটিস টেস্টটা করে নিতে হবে। এবং ডায়াবেটিস টেস্ট করে আপনার ডায়াগনোসিসটা আর্লি করতে হবে। যদি, আমি আশা করবো যে আপনার ডায়াবেটিস ইনশাল্লাহ হবে না। আর যদি হয়েও থাকে, ভয়ের কোনো বিষয় নাই, সেটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করে ফেলবেন এবং প্রেগনেন্সি ইনশাল্লাহ ভালো চলবে আপনার।
অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন, বলছেন তার বয়স 37 এবং আমি ওভারওয়েট, আমার ওজন 75 কেজি। আমার কোনো বাচ্চা নেই, আমি বাচ্চা নিতে চাই, আমার কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? ডায়াবেটিস আমি তাহলে প্রতিরোধ করতে চাইলে কি করব? ধন্যবাদ দর্শক। প্রথম কথা হলো যে 37 বছর এটা একটা বয়সের একটা বাদ, সেখানে ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি একটু থাকতেই পারে। আর আপনি বলেছেন ওভারওয়েট, ওভারওয়েটটা কত অতটুকু আমাকে জানাননি। তারপরেও যে যেহেতু 75 আপনার কেজি নজরে ম্যাডাম, 75 কেজি। 75 কেজি, 75 কেজি, এটা আবার আমরা আপনার উচ্চতার সাথে একটা গড় করে কিন্তু আমরা বিএমআই বের করা হয়। ইন এনি কেস 75 কেজি যদি হয়ে থাকে, আপনি ধরে নিন যে একটা আমাদের দেশের যে অ্যাভারেজ হাইট মেয়েদের থাকে, সেই হাইটে কোন রকমই 55 থেকে 60 কেজির বেশি হওয়া প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনার হয়তো 10 থেকে 15 কেজি ওজন যদি কমিয়ে নিতে পারেন, সেটা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। তো এইটার জন্য কিন্তু খুব যে বেশি কঠিন তা নয়। প্রথমত আপনি ডায়েট কন্ট্রোল, আপনি নিয়ন্ত্রিত খাবার খাবেন। আপনি জেনে নেবেন যে আপনি কোনো ফ্যাটি ফুড বা কার্বোহাইড্রেট ফুড গুলো একটু কম খাবেন, এবং আপনাকে ডেইলি অন্তত 2 বার করে, হাফ 1 আওয়ার করে, আধা ঘন্টা করে যদি হাঁটাহাঁটি করেন, এবং সপ্তাহে অন্তত 2 দিন একটু যেটা বলা হয় যে একটি হেভি এক্সারসাইজ, যেরকম আমি এত হাঁটবো, হেঁটে ঘাম ছুটে যাবে, হ্যাঁ, অথবা আমি সিঁড়ি দিয়ে উঠানামা করব, অথবা আমি ওয়েট উঠাচ্ছি নামাচ্ছি, এরকম হতে পারে। তো এটা করলে যেটা হয় কি যে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওজনটা কিন্তু কমেই যাবে। এরপরে যেটা আমরা আরেকটু আলোচনা করেছিলাম, যে যাদের ওজন নিয়ন্ত্রিত রাখতে চান, মেটফর্মিনের কিন্তু একটা রোল আছে, যেহেতু আপনি প্রেগনেন্সিটাও চাচ্ছেন। তো এখানে মেটফর্মিনের আগের দর্শকও যে কথাটা বলেছিলেন খাচ্ছি, কিন্তু অনেকেই হয়তো প্রপার ডোজিংটা জানে না। তো এটা কিন্তু ডোজটা যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য হয় মিনিমাম 1500, তো একটাতে থাকে 500, তাহলে 3টে করে খেতে হবে, খেলে আপনার আসল কাজটা হবে। সুতরাং আপনি মেটফর্মিন খাবেন, কখন খাবেন, কত মাত্রায় খাবেন, এটা কিন্তু জেনে নিতে হবে। তো আমি আশা করছি আপনার ওজন অন্তত যদি 5 কেজি ওজনও কমে যায়। বলা হয় যে একটা যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোম যাদের কিনা মাসিকও নিয়মিত হয় না, তারাও যদি 5 কেজি ওজন কমিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ওভুলেশন স্টার্ট হয়ে যায়। তো আমি আশা করি আপনি ওজনটা কমিয়ে নেবেন এবং ফলিক অ্যাসিড খেতে থাকবেন, এবং প্রেগনেন্সি অবশ্যই আপনি ট্রাই করবেন। আমরা আশা করছি আপনার আহ খুব অচিরেই প্রেগনেন্সি হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন, জানতে চেয়েছেন যে ম্যাডাম, মেটফর্মিন কি ওজন কমায়? ভিটামিনের অনেকগুলো কাজ আছে। একটা হলো যে হ্যাঁ, ওজন কমায়। যে কথাটা বললাম যে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, তার মানে যে ব্লাড সুগারটা কন্ট্রোলে নিয়ে চলে আসে, তার মানে সুগার কন্ট্রোল করতে পারে, ওজন কমাতে পারে। আবার যখন মাসিকটা যেটা অনিয়ন্ত্রিত মাসিক, যেটা পলিসিস্টিক ওভারিতে বলা হয় যে ওভুলেশনটাই হচ্ছে না, সেক্ষেত্রে ওভুলেশনে কিন্তু সাহায্য করে, এখানেও কিন্তু কাজ করে। মেটাবলিজম বাড়িয়ে দেয়, ওর অনেক কাজ, একদম মানে হাত পা চারিদিকে সে কাজ করতে পারে। মেটফর্মিন আমাদের জন্য একটা আশীর্বাদই বলে চলে। সুতরাং আপনি মেটফর্মিন নির্ভয়ে খেতে পারবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, জানতে চেয়েছেন ম্যাডাম, ডায়াবেটিস, প্রেগনেন্সিতে ডায়াবেটিস হলে কি সিজারই করতে হবে? নর্মাল ডেলিভারি কি হওয়া সম্ভব কিনা? ম্যাডাম একেবারেই সম্ভব। বলেছেন। একেবারেই সম্ভব যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রিত রাখেন, তাহলে আপনার বাচ্চার ওজনটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, যেরকম 3 বা 3.5 কেজির মধ্যে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি নর্মাল ডেলিভারি হতে পারে। আর যে কথাটা বললাম, যেমন ফুলটা নিচে চলে যায়নি, প্রেগনেন্সি মানে ডায়াবেটিসের সাথে আবার প্রেশার ডেভেলপ হয়নি, বাচ্চাটা এরকম হয় অনেক সময় আড়াআড়ি থাকে, উল্টো বাচ্চা থাকে, এইটা হয়নি। যদি এরকম না হয়, সবকিছু যদি নর্মাল থাকে, অবশ্যই আপনার নর্মাল ডেলিভারি হবে, কেন হবে না? অবশ্যই হবে। তবে একটা জিনিস আমি বলে রাখি, যে ডায়াবেটিস প্রেগনেন্সি কিন্তু, যে যদি স্পেশালি যারা কিনা ইনসুলিন নেন, তাদেরকে কিন্তু 40 সপ্তাহ পর্যন্ত নেওয়া যায় না। নেওয়া যায় না এই কারণে যে 37 সপ্তাহ পরে আস্তে আস্তে কিন্তু ফুলের কার্যক্ষমতাটা, জন্মফুল যেটা আর কি, গর্ভফুল, ওটার কার্যক্ষমতাটা কমে যায় বিধায় তখন ফিটাল ডিস্ট্রেস হয়, এবং বাচ্চাটা কিন্তু পেটে মারা যেতে পারে। সেই জন্য যেটা করা হয় যে 37 বা 38 সপ্তাহের মধ্যে কিন্তু ডেলিভারি করিয়ে ফেলতে হয়। তো যদি এরকম হয় যে জরায়ুর মুখটা তখনো তৈরি হয়নি, বাচ্চাটাও নিচে নামেনি, বাচ্চাটা আড়াআড়ি, সেক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশন হতে পারে। যার জন্য বলা হয় ডায়াবেটিস প্রেগনেন্সিতে সিজারিয়ান সেকশনের রেট কিছুটা হলো বেশি, কারণ এই সমস্যাগুলোর জন্য, এই সমস্যাগুলো থাকে এবং ডেলিভারিটা একটু আগে করে ফেলতে হয়, সে কারণেই হয়তো কিছুটা বেশি। তবে অবশ্যই ভেজানাল ডেলিভারি হতে পারে। অনেক ধন্যবাদ ম্যাডাম। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা পরিশেষে এসে নিশ্চয়ই ম্যাডাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ তানিয়া। দর্শকের উদ্দেশ্যে আমি প্রথম যে কথাটা বলি যে
ডায়াবেটিস এন্ড প্রেগনেন্সিতে ভীতির কোনো বিষয় নাই। আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি সেখানে বললাম যে আমাদের যেটা দরকার সেটা হলো আমাদেরকে আগে থেকে জানতে হবে, অ্যাওয়ারনেসটা খুব জরুরি। আমাদের জানতে হবে যে কাদের কাদের ডায়াবেটিস হতে পারে। যাদের ডায়াবেটিস যেন না হয় সেই জন্য কিন্তু আমাদের ওই সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমাদের ওজনটা নিয়ন্ত্রিত রাখতে হবে। এবং যেমন পলিসিস্টিক ওভারি যদি হয় তাদেরও যদি তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন যদি করে, নিয়মিত যদি ব্যায়াম করে এবং যদি তারা নিয়ন্ত্রণে ওজনটা রাখে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স কিন্তু থাকে না। এবং যাদের ডায়াবেটিস, প্রেগনেন্সি যারা নিবেন অবশ্যই আমি মনে করি যে প্রি কনসেপশনাল কাউন্সেলিং, তার মানে প্রেগনেন্সিতে বলা হয় যে 4টা ভিজিট, আমি বলবো 5টা ভিজিট। প্রথম ভিজিটটা করবেন যে আপনি কি আসলে প্রেগনেন্সি নেওয়ার জন্য কি আপনি উপযোগী কিনা, আপনার স্বাস্থ্য সেই অবস্থায় আছে কিনা। এবং আপনি প্রেগনেন্সি নেওয়ার আগে ফলিক অ্যাসিড যে কথাটা বলেছি একটা করে ডেইলি অন্তত 2 মাস খেয়ে নিন। তাহলে আপনার অন্তত পক্ষে যে বাচ্চা জন্মগত ত্রুটি হবে এই জিনিসটা থেকে আপনার বিরত থাকতে পারে। যাদের ওজনটা একটু বেশি, ওজনটা কন্ট্রোলে এনেই আপনারা প্রেগনেন্সি ট্রাই করবেন। এবং যাদের ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি আছে বা ঝুঁকিপূর্ণ, তাদের বেলায় বলবো আপনারা অতি সত্বর আপনাদের ডায়াবেটিস ডায়াগনোসিস করে নিন। এবং ডায়াবেটিস যদি হয়েই থাকে সেক্ষেত্রে আপনি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকুন। তাহলে কিন্তু আপনার সুস্থ মা এবং সুস্থ বাচ্চা হবে। এবং আমরা সেটাই বলছি যে ডায়াবেটিস কোনো ভয়ের বিষয় নয়, এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরাময়যোগ্য না হলেও যেটা নিয়ন্ত্রণযোগ্য একটা অসুখ, এবং সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। আমরা আশা করছি প্রতিটি মা সুস্থ একটা গর্ভাবস্থা পালন করবেন এবং তারপরে সুস্থ একটা বাচ্চা হবে এবং ফুটফুটে একটা বাচ্চা নিয়ে ঘরে চলে যাবেন। এই বলে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ ম্যাডাম। আশা করছি আমাদের আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন, সচেতন নিশ্চয়ই হবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব বাংলাকে এত সুন্দর তথ্যগুলো আমাদের দর্শকদের কাছে তুলে ধরবার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, বিশ্ব বাংলার সাথেই থাকুন। আল্লাহ